হ্যালো বন্ধুরা, তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি অজানা সত্যের আরও একটি মারাত্মক ভয়ের হরর পডকাস্টে। তোমাদের সঙ্গে রয়েছি আমি রাজর্ষি। বন্ধুরা, আগের শনিবার আমি তোমাদেরকে কোনো এপিসোড দিতে পারিনি, কারণ একটা টেকনিক্যাল প্রবলেম হয়েছিল, যেই কারণে এপিসোডটা আপলোড হয়নি এবং সেই টেকনিক্যাল প্রবলেমটা বেশ কয়েকদিন ধরে ছিল। তবে এই 2 দিন আগে আমি প্রবলেমটাকে ফিক্স করে দিয়েছি এবং আজ বুধবার এবং আজকের এই এপিসোডে আমি আপনাদের জন্য বেশ 2টি জমজমাট সত্যি ভৌতিক ঘটনা নিয়ে এসেছি। আজকের এই 2টো ঘটনা তোমাদের অনেক ভয়ের লাগতে চলেছে। যেই 2 জন আজকের এপিসোডে আমাদেরকে ঘটনা পাঠিয়েছে তারা আমাদের অজানা সত্যের চেনা পরিচিত 2 জন মানুষ, এবং তাদের ঘটনাগুলো বিষয়ে আমি এখন কিছু বলতে চাই না, কারণ যদি সামান্য কিছু বলি তাহলে পুরোটাই একটা স্পয়লার হয়ে যাবে। তো বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি ঘটনার দিকে যাব। তার আগে আপনাদের প্রত্যেকে মনে করিয়ে দিই, আপনাদের জীবনেও যদি কোনো সত্যি ভৌতিক ঘটনা ঘটে থাকে অথবা আপনারা যদি কারোর মুখ থেকে কোনো ভৌতিক ঘটনা শুনে থাকেন, তাহলে আপনারা আমাকে অজানাসত্য15@gmail.com এই ইমেল আইডিতে ঘটনা লিখে পাঠাতে পারেন। এছাড়াও আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করে মেসেজ করে ঘটনা লিখে পাঠাতে পারেন। আমি নাম্বারটা একবার বলে দিচ্ছি, 9332494599। আরও একবার বলছি, 9332494599। এই নাম্বারটিতে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে ঘটনা লিখে পাঠাতে পারো। যাই হোক, আর বেশি কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি আজকের প্রথম ঘটনায়। ঘটনা লিখে পাঠিয়েছেন মোফাজ্জল হক চৌধুরী, যিনি এর আগেও আমাদের অজানা সত্যে ঘটনা লিখে পাঠিয়েছেন এবং তার ঘটনা আপনাদের প্রত্যেকের ভালো লেগেছে। আজকে যেই ঘটনাটি তিনি পাঠিয়েছেন সেই ঘটনাটা আমি পড়া শুরু করছি। আসসালামু আলাইকুম। অজানা সত্যের সকল শ্রোতা বন্ধুদের জানাই শুভেচ্ছা। আমার নাম মোফাজ্জল হক চৌধুরী, আমি জার্মানি থেকে বলছি। আজকে আমি একটা ঘটনা শেয়ার করব, যেটি বাংলাদেশের পাবনা জেলার বনগ্রাম বাজার থেকে একটু ভেতরে কুমিরগাড়ি নামক এলাকায় ঘটে গেছে। যার সঙ্গে ঘটনাটা ঘটেছে তার নাম বলতে তিনি রাজি নয়, তাই তার নামটা আমি এখানে উল্লেখ করলাম না। তার একটি চায়ের দোকান আছে এবং তিনি সেখানে চা বিক্রি করেন। সেই বনগ্রাম বাজারে এখনও তার দোকানটা রয়েছে। তো যাই হোক, আমরা সরাসরি ঘটনায় চলে আসি। ঘটনাটা তিনি আমাকে যেরমভাবে বলেছেন আমি তার ভাষায় ঘটনাটিকে তুলে ধরছি। ঘটনাটি ঘটে 2003 সালের 18ই ডিসেম্বর। দিনটার কথা আমি কখনোই ভুলব না। ঘটনার দিন আমি দোকান বন্ধ করে বাড়ির উদ্দেশ্যে রওনা হব। সবকিছু গুছিয়ে আমি রওনা হলাম। বাড়ি ফেরার পথে যখন আমি মাঝ রাস্তায় আসলাম, তখন আমার সামনে একটা বট গাছ পড়ে। তার নিচে আসা মাত্রই ওপর থেকে আমার গায়ে জল পড়ল এবং আমার জামা কাপড় অর্ধেকটা ভিজে গেল। সেখানকার লোকজন বলে যে সেই বট গাছে নাকি কিছু দুষ্ট পিশাচ আছে, যারা নাকি গায়ের ওপরে নোংরা পানি ঢেলে দেয়, এক কথায় প্রস্রাব করে দেয়। মজার ব্যাপার হলো আমি অনেক সাহসী। এই সহজ সরল বিষয়ে আমার কাছে নুন ভাত। সঙ্গে সঙ্গে আমি জামা খুলে পিশাচকে বলি, আমি যদি আগুন লাগিয়ে দিই তুই কিন্তু জ্বলে যাবি। এমন সময় সেই গাছের ওপর থেকে খিলখিল করে হাসির শব্দ শোনা যায়। বুঝতে বাকি রইল না যে গাছের উপরে কেউ একটা বসে আছে। সেই পিশাচ হঠাৎ করে বলে ওঠে, তুই কে? তুই আমার কিচ্ছু করতে পারবি না। সেই মুহূর্তে যখন আমি হাতে লাইটার নিয়ে আগুন জ্বালাই, তখন সেই পিশাচ ভয়ঙ্করভাবে কান্না করতে শুরু করে আর বলে, এমনটা করিস না, এমনটা করিস না, আমি মরে যাব, আমি মরে যাব, আর তোকে কিন্তু আমার পরিবারের লোক কিন্তু ছাড়বে না। কিন্তু আমি তার কথা বিশ্বাস না করে
আগুন জ্বালিয়ে দিলাম। আর সে তখন বিকট শব্দ করে কান্না করছে আর আমাকে বলছে, আমাকে কষ্ট দিস না, আমাকে কষ্ট দিস না, আমার খুব কষ্ট হচ্ছে। এইদিকে আমি আমার কাজ করে যাচ্ছি। শেষমেশ আমার কাজ শেষ করে আমি বাসায় চলে আসি। তারপর কেটে যায় 2 মাস। আমি এই ঘটনা ভুলে গেছি। এক রাতে আমি যখন দোকান বন্ধ করে বাড়ির উদ্দেশ্যে রওনা হব, ঠিক সেই দিন রাস্তা দিয়ে যখন বাড়ির দিকে আসছি, দেখি সেই বট গাছের নিচে কে একজন বসে কান্না করছে। তখন পৌষ মাস, শীত আর ঘন কুয়াশার জন্য কিচ্ছু দেখা যাচ্ছে না। আমি একটু কাছে যখনই এগোলাম, দেখি একটা জন্তুর মতো দেহ সেইখানে মুখ ঘুরিয়ে উবু হয়ে বসে আছে। মুখটা মানুষেরই মুখ, তবে কেমন যেন ঝলসে গেছে। ঠিক সেই সময় সেই জন্তুর মতো আকৃতির অবয়বটা বলে ওঠে, অনেক দিন পর তোকে একা পেয়েছি। তুই আমার ছেলেকে কষ্ট দিয়েছিলিস, তাই না? আজ তোর পালা। এবার তোকে কেউ বাঁচাতে পারবে না। এই বলে সেই অবয়ব আস্তে আস্তে আমার দিকে এগোতে শুরু করে। আমি আমার জায়গায় একদম আটকে গেছি। আমার শরীর দিয়ে শীতল স্রোত বয়ে যাচ্ছে। সেই অবয়ব কেমন বিকৃতভাবে আস্তে আস্তে আমার দিকে এগিয়ে আসছে। আমাকে যেন কারা ধরে রেখেছে নিজের জায়গায়। আমি আমার জায়গা থেকে না নড়তে পারছি, না সেখান থেকে ছুটে পালাতে পারছি। তারপর আমি তখন সেই স্থানেই অজ্ঞান হয়ে যাই। আমার তখন কেমন জানি মনে হলো কে আমাকে বলছে, ভাই, ও ভাই, ও ভাই। পরে আমার কিছু মনে নেই। আমার যখন জ্ঞান ফেরে আমি নিজেকে একটা ঘরে আবিষ্কার করলাম। সবাই আমাকে জিজ্ঞাসা করছে, কি হয়েছিল তোমার সঙ্গে? তারপর আমি সমস্ত ঘটনা সেখানে খুলে বলি সবার সামনে। তখন আমি একজন হুজুরের কাছেও যাই এবং তাকে সমস্ত ঘটনা খুলে বলি। তখন সেই হুজুর আমাকে তাবিজ আর পানি পড়া দেয়। এরপর আমি আস্তে আস্তে সুস্থ হয়ে যাই। এই ছিল আমার শোনা একটা ঘটনা। ঘটনা শেষ করার আগে আমি একটা মেসেজ দিতে চাই। সামনে আরও একটি ঘটনা আসছে, জার্মানির একটি পরিত্যক্ত কারাগারে কন্ডেম সেলে ঘটে যাওয়া একটা হাড় হিম করা ঘটনা। ঘটনাটা আমি নিজে সংগ্রহ করেছি। যদি তোমরা চাও আমি ঘটনাটা অবশ্যই রাজর্ষিতাকে পাঠাবো। বেশ অসাধারণ একটি ঘটনা শুনলাম আমরা মোফাজ্জল হক চৌধুরীর কাছ থেকে। তিনি এর আগেও আমাদেরকে ঘটনা পাঠিয়েছেন এবং এই ঘটনাটিও আশা করছি আপনাদের প্রত্যেকের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আপনারা আজকের এপিসোডটিকে চট করে লাইক করে দেন, কমেন্ট করে জানান যে কেমন লাগছে অজানা সত্য, কার সঙ্গে শুনছেন। এছাড়াও নিজের বন্ধু বান্ধবী এবং নিজের পরিচিত মানুষদের সঙ্গে এই ভিডিওটিকে শেয়ার করে দেন। আর আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটিকে অল অপশনে প্রেস করে দিন এবং আমাদের এই অজানা সত্য পরিবারের একজন সদস্য হয়ে উঠুন। বাই দ্য ওয়ে, এরই মাঝে আমি তোমাদেরকে একটা প্রশ্ন করতে চাই, যেটা হচ্ছে, তোমরা কি আমিষ দেখেছ? গৌরব তপাদার অর্থাৎ প্রেতকথা চ্যানেলের যে হোস্ট, আশা করছি তার নাম হয়তো আলাদা করে বলার কোনো দরকারই নেই, কারণ তাকে প্রত্যেকেই চেনে। তো গৌরব তপাদার আমিষ নামের একটা মুভি বের করেছে, আমার বেশ ভালো লাগলো। এবং আমাদের এই হরর
ক্যাটাগরির মধ্যে এই যে এরকম একটা ভালো কাজ গৌরব তপোদার আমাদের মতো অডিয়েন্সদের সামনে তুলে ধরেছে এবং এত সুন্দর একটা প্রোডাকশন হয়েছে পুরো সিনেমাটায়, যে সত্যি বলতে গেলে মানে খুবই ভালো রেসপন্স তারা পাচ্ছে। ইভেন আমারও খুবই ভালো লেগেছে। যারা যারা দেখোনি তাদেরকে বলবো যে যাও গিয়ে আমিষ দেখে আসো, তোমাদের অনেক ভালো লাগতে চলেছে। 30 মিনিটের একটা মুভি এবং গৌরব তপোদার হয়তো পরবর্তীকালে আরও বড় মুভি বার করতে পারে, তবে এই মুভিটা যেটা বানিয়েছে এটার প্রোডাকশন খুবই ভালো, ইভেন খুবই ভালোভাবে জিনিসটাকে প্রেজেন্ট করা হয়েছে। তোমরা প্রত্যেকে অবশ্যই দেখো, ইউটিউবে প্রেতকথা চ্যানেলেই অ্যাভেলেবেল রয়েছে। এটা কোনো প্রমোশন নয়, জাস্ট আমার ভালো লেগেছে তাই আমি তোমাদেরকেও সাজেস্ট করলাম, কারণ আমিও হরর ক্যাটাগরির মধ্যে পড়ি এবং আমি চাই আপনাদেরকে যত রকমের ভৌতিক স্বাদ দেওয়া যায় সেটা দেওয়ার। তো আপনারা প্রত্যেকে অবশ্যই দেখবেন, আপনাদের ভালো লাগবে। যাই হোক, এইবার আমরা চলে যাচ্ছি আজকের এপিসোডের দ্বিতীয় ঘটনায়। শুরু করছি দ্বিতীয় ঘটনা। ঘটনা লিখে পাঠিয়েছেন সাবর্ণী পাল। তিনি যেরকম করে ঘটনাটি লিখেছেন সেরকমভাবেই আমি পড়ে শোনাচ্ছি। রাজর্ষি, তোমাকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ আমার আগের পিশাচ তাড়া করার ঘটনাটিকে এত ভালোভাবে প্রেজেন্ট করার জন্য। তোমার কণ্ঠস্বরে ঘটনাটা দারুণ লাগলো। আমার নাম সাবর্ণী পাল। আমি পেশায় একজন জ্যোতিষী, সাধক এবং লেখক। জ্যোতিষাচার্য হয়ে কাজ করি পিসি চন্দ্র, পাটনাতে। আজকে যে ঘটনাটা বলবো সেটা ভয়ের থেকে বেশি অদ্ভুত, আর আমার যতদূর মনে হয় অন্য ডাইমেনশনের। ব্যাপারটা আজ থেকে প্রায় 14 বছর আগেকার। আমাদের পাটনায় সে সময় প্রধান দুটি শ্মশান ছিল। একটির নাম বাঁশঘাট এবং আরেকটির নাম গুলবিঘাট। এই ঘটনা যে জায়গায় হয়েছিল সেটা একদম বাঁশঘাটের সামনের গলি। এবার একটু জায়গার বিষয় বলি। বাঁশঘাট একদম গঙ্গার সঙ্গে লাগোয়া। তার ঠিক সামনে দিয়ে গেছে পাটনার সবচেয়ে পশু জায়গাগুলোর মধ্যে একটা বোরিং রোড এবং কিদওয়াইপুরি কলোনি যাওয়ার রাস্তা। সবদিকে আলোর ছড়াছড়ি। কিন্তু একটু সরে এসে যদি বাঁশঘাটের সামনে দাঁড়াও, হঠাৎ মনে হবে আলো, আওয়াজ এবং শহর যেন একটু কম হয়ে এলো। শ্মশানের লাগোয়া একটি মা কালীর মন্দির আছে। যারা জানে তারা জানে যে ওই মন্দিরটি অনেক কাপালিক এবং তান্ত্রিকদের আস্তানা। শ্মশানের উল্টো দিকে যেখান থেকে বোরিং রোডে যাওয়ার রাস্তাটা চলে যায় তার ঠিক আগের গলির মুখে একটা বড় এবং জাগ্রত দুর্গা মন্দির আছে। এইবার ঘটনাতে আসি। তখন আমি একটি এনজিওতে চাকরি করি। আমার সব থেকে কাছের বন্ধু হলো শুভম। সেই দিন তার একটি আত্মীয়র বিয়ে ছিল, তো সেখানে যাওয়ার কথা ছিল। আমরা ঠিকানাটা ঠিক জানতাম না, কিন্তু বলা হয়েছিল যে শ্মশানের উল্টো দিকে দুর্গা মন্দিরের পাশের গলিতে। তখন বাজে রাত 8টা। খুব একটা রাত নয়। লোকের চলাচল রাস্তায় যথেষ্ট ছিল। আমি আর শুভম বাইকে চেপে চলেছি এবং কোনো অঘটনের আশঙ্কা ছিল না। আমরা বেশ ভালো মুডেই আছি। এবার আমরা যেই সেই গলির সামনে এসেছি তখন লোডশেডিং হয়ে গেল। অবশ্য তাতে আমাদের বয়েই যায়। আমি বাইকের লাইটে হাই বিম মেরে গলির ভেতর দিয়ে এগিয়ে যাচ্ছি। এই গলিতে আমি এর আগেও কয়েকবার এসেছি। এটাই জানি যে গলিটা একটু পরে কিদওয়াইপুরিতে ঢুকে যায়। অথচ কিছুক্ষণ গাড়ি চালানোর পরে আমার কেমন যেন অদ্ভুত অনুভব হতে লাগলো। দুদিকের বাড়িগুলোকে দেখতে আজ কেমন যেন আলাদা মনে হচ্ছে। আমি আগেও এই গলিতে এসেছি, কিন্তু এই বাড়িগুলো যেন সেই বাড়ি নয়। ঠিক যেমন এই শহর আমার চেনা শহর নয়। তবে খুব বেশি গ্রাহ্য করিনি। ভেবেছি যে লাইট নেই, একটু বৃষ্টি পড়ছে এবং শুধু বাইকের হেডলাইট জ্বলছে, তাই হয়তো অদ্ভুত লাগছে। তো আরও এগিয়ে যাচ্ছি।
তেরাস্তা আসার কথা, কিন্তু তেরাস্তা আসছে না। আমার খটকা লাগছে, এই রাস্তা তো সোজাসুজি এত লম্বা নয়, আর বাড়িগুলো যেন কেমন ছোট ছোট, দুই পাশেই বাড়িগুলো বেশ ছোট। তখনই দেখলাম রাস্তায় একটি লোক আমাদের হাত দেখালো বাইক দাঁড় করানোর জন্য। আমরা বাইক দাঁড় করালাম। লোকটি বলল ট্রিপল লোডিং করে ওনাকে একটু এগিয়ে দিতে। লোকটিও কেমন যেন অদ্ভুত, খুব রোগা, কালো এবং কিছু একটা যেন স্বাভাবিক নয়। তখন বেপরোয়া ছিলাম, খুব কিছুই গ্রাহ্য করতাম না, তাই বসিয়ে নিলাম বাইকের পেছনে। এবার আমি, আমার পেছনে শুভম এবং তার পেছনে সেই লোক, আমরা তিনজনেই বাইকে করে যাচ্ছি। আরও 5 মিনিট ধরে বাইক চালিয়েছি, এখনো সোজা চলে যাচ্ছে রাস্তা। এবার আমার গায়েও কেমন যেন অস্বস্তি বোধ হতে লাগলো। আরও 2 মিনিট বাইক চালানোর পর দেখি দুই দিকে খোলা মাঠ এবং প্রান্তর। আমার তো মাথা ঘুরে যাচ্ছে, এইরকম জমজমাট আর গিজগিজে কলোনির মধ্যে মাঠ আর প্রান্তর, পুরো জায়গাটাই কেমন যেন একটা নীলাভ ভাব। এবার এটাও দেখতে পাচ্ছি যে সামনে বহু দূরে একটা কুঁড়ে ঘর, বাইরে একটা লণ্ঠন বা কিছু একটা জ্বলছে। আমি নিজের চোখকে বিশ্বাস করাতে পারছি না যে এই শহরের মাঝখানে মাঠ, খেলার প্রান্তর, নীলাভ আলো ছেয়ে আছে এবং চারিপাশে কুঁড়ে ঘর। এটা কি অবিশ্বাস্য ব্যাপার! আমি তবুও নিজের গোয়ার তুমি এবং জেদে গাড়ি চালাচ্ছি যে দেখেই নেব সামনে কি আছে। এমন সময় আমার কাঁধের ওপর শুভম জোরে চাপ দিল, সাবর্ণী, গাড়ি থামা। আমি একটু তাচ্ছিল্য সুরে বললাম, আরে দূর, দাঁড়া না, দেখেই নি কি হচ্ছে। ও প্রায় আমাকে ধমকের সুরে চেঁচিয়ে বলল, গাড়ি এক্ষুনি থামা। তার আওয়াজে যেই ভয় ছিল সেটা টের পেয়ে আমি তৎক্ষণাৎ গাড়ি থামালাম। সে বলল, এখনই গাড়ি ঘোড়া, ফিরে চল। পেছনের লোকটাকে বলল, আপনি এখানেই নেমে যান, আমরা আর এগোবো না। লোকটা নেমে আমাদের কেমন অদ্ভুত কণ্ঠস্বর নিয়ে বলল, আরে এইটুকুই তো, ব্যাস, ওই যে লাইটটা দেখতে পাচ্ছেন, ওইখানেই আমাকে নামিয়ে দিলে হবে। এবার আমার গাটাও শিরশির করছে, হঠাৎ করে কেমন যেন ঠান্ডা লাগছে। এবার আমিও জোর গলায় বললাম, আমরা আর এই দিকে যাব না, আমরা অন্য রাস্তা ধরব। বলেই আমি বাইক ঘোরাতে শুরু করছি। হঠাৎ করেই শুভম পেছন থেকে একটু রাগের স্বরে বলল, আপনি আমার হাতটা ছাড়ুন। দেখি লোকটা বাইকের পাশে দাঁড়িয়ে কেমন অদ্ভুত চোখে আমাদের দিকে তাকিয়ে রয়েছে আর শুভমের হাতটাকে চেপে ধরে রেখেছে। আমাদের দিকে একটু ঝুঁকে ঈষৎ হাসি মিশ্রিত গলায় বলল, हमको पता है आप लोगों को क्या हुआ है, आप लोगों को डर लग रहा है ना। এই বলে সে হঠাৎ বিকট ভাবে হেসে উঠল। মনে হলো তার গলা থেকে একই সঙ্গে 3 থেকে 4টে লোকের হাসির আওয়াজ বেরোচ্ছে। আর আমি দাঁড়াইনি, শুভমকে চেঁচিয়ে বললাম, আমাকে চেপে ধর। শুভম ডান হাত দিয়ে আমাকে চেপে জড়িয়ে ধরতে আমি জোরে পিকআপ নিয়েছি। এক ঝটকায় শুভমের হাত ছেড়ে গেল আর আমি সেই গলির ভেতর দিয়ে ফেরত যেতে পারি সেই স্পিডে বাইক চালিয়েছি। তখনও মনে হচ্ছে যেন পেছন থেকে কিছু একটা বিকট আওয়াজ করছে। তবে কিছুক্ষণ চালানোর পর হঠাৎ দেখি সামনের তেরাস্তার মোড় দেখা যাচ্ছে। দুদিকের বাড়িগুলো যেন চেনা চেনা লাগছে। মোড়ের পেছনে আগে লাইট এসে গেল। আমি দুই দিকে দেখছি, না, এই বাড়িগুলো তো চেনা। আমরা বিয়েতে আর যাইনি,
মোড় পেরিয়ে, শ্মশান পেরিয়ে, মেইন রোড পেরিয়ে আমরা সোজা বোরিং রোডের মোড়ে গিয়ে থামলাম। জায়গাটা তখনও লোকে ভরা, মানে হ্যাপেনিং প্লেস। আমি আর আমার বন্ধু কিছুক্ষণ শুধু চা আর সিগারেট খেয়ে গেলাম। তারপর তাকে তার বাড়িতে ছেড়ে এসে আমি নিজেও বাড়ি ফিরলাম। পরে শুভমের সঙ্গে কথা বলে সেই রাতের অভিজ্ঞতা আমরা দুজনে মিলিয়েছি। সেও সেই পুরনো বাড়ি দেখেছে, সেও সেই ছোট ছোট একতলা বাড়িগুলোকে দেখেছে, সেও দেখেছে সেই মাঠ, সেই প্রান্তর, দূরের সেই কুড়ে ঘর। রাস্তায় সে কয়েকবার আমাকে খোঁচা মেরেছিল থামানোর জন্য। সে পেছন থেকে বলেছিল, শালা এইগুলো কেমন বাড়ি, এই মাঠ কোথা থেকে এলো রে, আরে গোস না, এই কুড়ে ঘর এইগুলো কোথা থেকে এলো। আমি নিজের বেপরোয়ার অভ্যেসের চক্করে থামছিলাম না যে ভূত জিন যা হয় হয় আমি দেখে নেব। এখন ভাবি শুভমের ভয় সেদিন আমাদের বাঁচিয়ে নিয়েছে এবং অন্য জগতের জিনিস বা অন্য জগৎ নিয়ে বোকার মতো বেশি বীরত্ব দেখাতে নেই। আমার যেইটুকু জ্যোতিষী এবং তন্ত্রের জ্ঞান হয়েছে তা থেকে আমার মনে হয় যে সেই দিন জানি না কোনো প্রাকৃতিক যোগাযোগের বা কোনো অলৌকিক সম্পর্কে কোনো অন্য দুনিয়ার বা ডাইমেনশনের মাঝখানের পর্দা সরে গিয়েছিল। তারপরেও সেই গলিতে আমি শুধু কনফার্ম করার জন্য দিনে কয়েকবার গেছি, কিন্তু কিচ্ছু পাইনি সেখানে। সেটা আমার চেনা শহর। এখন ভাবি যে ওটা কী ছিল এবং ওই লোকটাই বা কে ছিল। হ্যালুসিনেশন বলে মেনে নিতাম যদি শুধু দেখতাম, কিন্তু বাইক চালিয়ে তো এগিয়েই যাচ্ছিলাম। আরও একটা কথা, যেখানে বাইক ঘোরালাম সেখানে সামনের হেডলাইটের যে আলো পড়েছিল তাতে মনে হচ্ছিল যে একটু এগিয়ে যেন একটা মসৃণ কালো পাথরের রাস্তা আছে ওই কুড়ে ঘর পর্যন্ত, মানে আমাদের সেই এবড়ো খেবড়ো রাস্তা। আমি যেখানে গাড়ি থামাই তা থেকে প্রায় 10 হাত এগিয়ে যেন অন্য রাস্তা বদলে গেছে। এই ছিল ঘটনা। আশা করি তোমার বলার মতন ঘটনাই হয়ে উঠবে। অজানা সত্য যেন আরও বড় হয়, যেন নিজের স্থান আঁকড়ে ধরে রাখে। ইতি সাবর্ণী পাল। আমি সাবর্ণী দাদাকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ জানাবো যে এত সুন্দরভাবে ঘটনাটিকে লিখে পাঠানোর জন্য, কারণ এত স্ট্রাকচার্ডভাবে সে আমাকে ঘটনাটাকে লিখে পাঠিয়েছে যে আমার কথা বলতে গিয়েও আমাকে আটকাতে হয়নি। খুবই মানে ভালোভাবে আমি ঘটনাটাকে উপস্থাপন করতে পেরেছি এবং আশা করছি তোমাদের প্রত্যেকের ভালো লেগেছে। সাবর্ণী পাল এর আগেও আমাদেরকে ঘটনা পাঠিয়েছে এবং আজকের ঘটনাটা আমার বেশ ভালো লাগলো এবং আশা করছি আপনাদেরও অনেক ভালো লেগেছে। আজকের এপিসোডের দুটো ঘটনার মধ্যে কোন ঘটনাটা আপনাদের সবথেকে বেশি ভালো লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। তো যাই হোক, আর সময় নষ্ট না করে আমরা সরাসরি চলে যাচ্ছি আজকের শাউট আউট পর্বে। কমেন্ট করেছেন গীতা গোস্বাম, আমাদের সঙ্গে রয়েছেন আহেড 9647, কমেন্ট করেছেন দেবকুমার পাল, আমাদের সঙ্গে রয়েছেন সৌরভ ঘোষ, কমেন্ট করেছেন অঙ্কিতা ব্যানার্জি, কমেন্ট করেছেন রহস্যবৃত্ত, আমাদের সঙ্গে রয়েছেন সায়ন্তিকা মল্লিক, কমেন্ট করেছেন মোমেন এডুকেশন, কমেন্ট করেছেন সুবীর সুরে, কমেন্ট করেছেন রাহুল রয়, কমেন্ট করেছেন টোটাল ফানি, অভিনারায়ণ চৌধুরী, কমেন্ট করেছেন ইয়াশ, কমেন্ট করেছেন তানিয়া মল্লিক, ডার্ক রুম, সুব্রত ভট্টাচার্য, কমেন্ট করেছেন সৌরভ, কমেন্ট করেছেন বিদাস FF, অমিতা ঠাকুর, জয় বাবা লোকনাথ, কমেন্ট করেছেন স্বপ্না বজাল, আদি বামিন, আমাদের সঙ্গে রয়েছেন জবা দেবী, সৃজিতা ব্যানার্জি, ইরাবতী বসু, কমেন্ট করেছেন MD মঞ্জু, আমাদের সঙ্গে রয়েছেন কৃষ্ণ দাস, চুমকি ঘোষ, আমাদের সঙ্গে রয়েছেন স্বপ্না বজাল, প্রতনু ব্যানার্জি। সকলকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ জানাই কমেন্ট করবার জন্য। আপনাদের অনেক অনেক ভালোবাসা যাতে আমরা এইভাবেই পেতে থাকি এবং এই পরিবার যাতে আরও বড় হয়ে উঠতে পারে। আপনারা এইভাবেই কমেন্ট করুন আর আমাদের সঙ্গে বজায় থাকুন। দেখা হবে আবার পরের এপিসোডে। ততক্ষণের জন্য স্টে হ্যাপি অ্যান্ড স্টে সেফ এবং যুক্ত থাকুন আমাদের অজানা সত্যের সঙ্গে, কারণ অজানা সত্য মানেই রহস্যের এক অন্য দুনিয়া।